রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে। জাতিসংঘের এই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ থেকে করিডোরের মাধ্যমে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানো হবে। এখন প্রশ্ন উঠেছে, এই মানবিক করিডোর দেওয়াটা বাংলাদেশের জন্য কতখানি যৌক্তিক এবং এই করিডোরটি বাংলাদেশের জন্য আদৌ কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা। এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজব আমরা আজকে স্টার এক্সপ্লেন্স উইথ সাজেনের পর্বে। প্রথমেই এই মানবিক করিডোরের যে প্রস্তাবনা সেটি ভালো করে বুঝে নেওয়া যাক। 2024 নভেম্বরে ইউএনডিপি রাখাইন অঞ্চল বিষয়ক তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনে আশঙ্কা করা হয় রাখাইন অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ব্লকেডের কারণে সেখানকার সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। তাদের যে কৃষি উৎপাদন সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যেহেতু কৃষির জন্য প্রয়োজনীয় সার এবং বীজের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি সেখানকার অন্যতম যেটা কর্মসংস্থান করে কনস্ট্রাকশন সেক্টর, সেটিরও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে সামগ্রিকভাবে রাখাইন অঞ্চলের যে মানুষরা আছে তারা তাদের জীবন জীবিকা সম্পূর্ণরূপে হারাতে বসেছে এবং সেই রিপোর্টে আশঙ্কা করা হয় এই 2025 মার্চ এপ্রিল নাগাদ সেখানে একটা ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে এবং সেখানকার প্রায় 20 লক্ষ মানুষ তারা সেই অঞ্চল ছেড়ে তারা অন্য জায়গায় যেতে বাধ্য হবে। তো তারই প্রেক্ষিতে ওই রিপোর্টেই সর্বপ্রথম বলা হয় যে ওই অঞ্চলে সাহায্য পাঠানোর জন্য এক ধরনের একটা ব্যবস্থা করা উচিত এবং সাহায্য পাঠানোর জন্য যত রকম প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন দিক থেকে, সেটা বর্ডারের দিক থেকে হোক, ইন্টারন্যাশনাল বর্ডার হোক, ইন্টারনাল বর্ডার হোক, সেগুলোকে দূর করতে হবে। তো তখনই এই হিউম্যান করিডোরের প্রাইমারি কনসেপ্টটি আসে। পরবর্তীতে আমরা দেখি মার্চ মাসের মাঝামাঝি যখন জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে আসেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলো বাংলাদেশে সেখানে সফর করেন, তখনও এই প্রস্তাবটি মোটামুটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় যে বাংলাদেশ একটা হিউম্যান করিডোর হবে বাংলাদেশ থেকে রাখাইন অঞ্চলে এবং তার মাধ্যমে ওই দুর্ভিক্ষ পরিস্থিতি ঠেকাতে সেখানে মানবিক সহায়তা প্রদান করা হবে। এবং পরবর্তীতে বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং তারই প্রেক্ষিতে গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা কিছু শর্ত সাপেক্ষে এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে। তবে সেই শর্তগুলো কি সেগুলো তারা এখনো বলেনি। এখন দেখা যাক এই মানবিক করিডোর দেওয়ার পক্ষের যুক্তিগুলো কি। প্রধানত তিনটি যুক্তি দেখা যাচ্ছে। প্রথম যুক্তিটি হলো, রাখাইনে যদি ব্যাপক দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয় হয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে রিফিউজি তারা বাংলাদেশে আশ্রয় নেবে, যেমনটি আমরা 2017 সালে দেখেছিলাম। তো মানবিক করিডোর দেওয়া হলে সেই পরিস্থিতি ঠেকানো সম্ভব হবে। দ্বিতীয় যুক্তিটি হলো, অলরেডি বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য এইড বা আন্তর্জাতিক সহায়তাগুলোর পরিমাণ অনেক কমে এসেছে। বিশেষ করে ট্রাম্প ত্রাণ সহায়তা কমিয়ে নিয়ে আসার যে পলিসি নিয়েছে তারপরে এই পরিস্থিতি একটা মারাত্মক রূপ ধারণ করেছে। তো যদি এই রাখাইনে সকলের সম্মতিক্রমে যদি এইড দেওয়ার একটা পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে এইডের পরিমাণটি বাড়তে পারে এবং এটা একটা লং টার্ম সলিউশনের দিকে যেতে পারে। এবং 3 নাম্বার, এবং যেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, যে এই বাংলাদেশ থেকে রাখাইনে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে এটা একটা অন্যতম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমরা দেখেছি যখন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব আসলেন তখন থেকেই একটা কথা বারবার আসছে যে 2026 সালের ঈদের আগে মোটামুটিভাবে একটা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হতে পারে বড় আকারে। এবং এই মানবিক করিডোরটাকে বলা হচ্ছে যে এই মানবিক করিডোরটাই এটার প্রথম ধাপ হতে পারে, কেননা এই মানবিক করিডোরের মধ্যে দিয়ে রোহিঙ্গারা সেখানে যাবে। এবং এর সাথে আরেকটি প্রস্তাব আছে, সেটি হলো যে রাখাইন অঞ্চলে একটা সেফ জোন তৈরি করা, যাতে এই যে রোহিঙ্গারা তারা যে রিপ্যাট্রিয়েশন তাদের হবে বা সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে তখন ওই সেফ জোনে তাদেরকে রাখা হবে। প্রধানত এই তিনটি যুক্তি দেখানো হচ্ছে এই মানবিক করিডোর দেওয়ার পক্ষে। এবার দেখা যাক এই মানবিক করিডোর দেওয়া হলে কি কি ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রধানত দুটি পয়েন্টকে তারা হাইলাইট করছেন। প্রথমটি হলো, এই বাংলাদেশের ও মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলটি ইতিমধ্যেই সেখানে অস্ত্র, মাদক এবং মানব পাচারের জন্য সেটা অত্যন্ত সমস্যাজনক একটা জায়গা। ফলে নতুন করে করিডোর দেওয়া হলে এই ধরনের ব্যবসাগুলো আরও বৃদ্ধি পাবে কিনা এবং তা বাংলাদেশের জন্য একটা বড় আকারে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা বলে তারা চিন্তিত। এবং দ্বিতীয় যে বিষয়টি তারা বলছেন যে এখন বর্তমানে রাখাইন অঞ্চলটা আসলে কার নিয়ন্ত্রণে, এই ব্যাপারটি এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ সেখানে একটা বড় অংশ আরাকান আর্মি দখল করে রয়েছে, আবার সেখানে মিলিটারি জান্তা অর্থাৎ যারা বর্তমানে মিয়ানমারের শাসক তাদেরও সেখানে
একটা আধিপত্য রয়েছে, বিশেষ করে তাদের যদি আমরা খেয়াল করি তাদের সিপোর্ট এবং এয়ারপোর্ট সেই অঞ্চলগুলোতে আছে। তো ফলে বাংলাদেশ যদি সেখানে এই মানবিক করিডোরের বিষয়টি নিয়ে যায় এবং বাংলাদেশের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে বাংলাদেশ কি মিয়ানমারের যে অভ্যন্তরীণ যে সংঘাত পরিস্থিতি সেটার মধ্যে জড়িয়ে পড়বে কিনা। কারণ বলা হচ্ছে যে আরাকান আর্মি তারা বিভিন্ন সময় রোহিঙ্গাদেরকে তাদেরকে নেওয়ার ব্যাপারে কথা বললেও তারা কিন্তু সর্বশেষ নিজেরাই রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে। আবার মিয়ানমারের যে জান্তা সরকার তারা 1,80,000 রোহিঙ্গাদের নিয়ে যাবে এই ধরনের একটা আশ্বাস দিয়েছে, কিন্তু মূল যে বিষয়টি রোহিঙ্গা সংকট সমাধানের, যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে সেখানে নিরাপত্তা দেওয়া, সেই বিষয়ে কিন্তু তারা একমত নয়। তো ফলে ওই রাখাইন অঞ্চলের মূল যে দুটি শক্তি আরাকান আর্মি এবং মিয়ানমারের মিলিটারি জান্তা, তাদের ঐক্যমত ছাড়া সেখানে যদি বাংলাদেশ ইনভলভ হয় তাহলে তখন সেই দুই পক্ষ মিলেই তারা বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা হুমকি তৈরি করবে কিনা এই বিষয়টি বারবার ভেবে দেখতে বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই পুরো আলোচনার প্রেক্ষিতে এই মানবিক করিডোর দেওয়ার বিষয় আমি আমার টেকটি যদি শেয়ার করি, আমি বাংলাদেশ সরকারকে বলবো তারা কয়েকটি ফ্যাক্টরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এই করিডোর দেওয়ার ক্ষেত্রে। প্রথমটি হলো এই করিডোর যে দেওয়া হবে সেটা নিরাপত্তা এবং এই করিডোর দিয়ে যে ত্রাণ সহায়তা যাবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে বাংলাদেশের কি কি ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেগুলোকে তাদেরকে ভালো করে বিবেচনা করা উচিত এবং সেগুলো পাবলিকলি প্রকাশ করা উচিত, যাতে এটা নিয়ে বাংলাদেশের ভিতরে একটা ব্যাপক আলোচনা হয়। তাহলেই এই বিভিন্ন যদি কোনো ধরনের ল্যাপস থাকে, গ্যাপস থাকে, সেগুলো আমরা পূরণ করতে পারবো। 2 নম্বর যে বিষয়টি, এই মানবিক করিডোর দেওয়ার ছাড়া আর কি কি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা রাখাইনে ত্রাণ সহায়তা দিতে পারি। তো এখানে একটি কথা বারবার বলা যায়, সেটা হলো যে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সরকার দুইজনের উপরেই চাপ সৃষ্টি করা, যাতে তারা বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটা সাময়িক, সেখানে একটা স্থিতি অবস্থা বা সেখানে একটা সিজ ফায়ার এগুলোর মধ্যে দিয়ে সেখানে ত্রাণ ব্যবস্থা যাতে পৌঁছায়। আমরা গাজার ক্ষেত্রে এরকম নানা রকম প্রস্তাব দেখেছি, একই রকম একটা হতে পারে এই রাখাইন অঞ্চলে। একই সাথে আসিয়ান, ভারত এবং চীন তাদেরকেও এখানে মোবিলাইজ করা উচিত, যাতে তারা মিয়ানমারের উপর এবং আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করে এই ত্রাণ যাতে সেখানে যায় অব্যাহত থাকে সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য। আর ভারতের কথা আমি এখানে বিশেষভাবে বলবো, ইউএনডিপি নভেম্বরে যে রিপোর্টটা দিয়েছিল সেখানে যেমন তারা বাংলাদেশ থেকে রাখাইন অঞ্চলে ত্রাণের কথা বলছে, একইভাবে কিন্তু তারা ভারতের কথাও বলেছে। তো আমরা বাংলাদেশের হিউম্যান করিডোর নিয়ে যত কথা শুনছি বা হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে যত কথা শুনছি, ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না। তবে এখানে একটা জিনিস বলা দরকার, ভারত কিন্তু এর আগে এই মিয়ানমার বর্ডারে তারা কিন্তু বর্ডার হাট এটা করেছিল এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন প্রয়োজনীয় যেসব পণ্য অর্থাৎ বিশেষ করে খাদ্যপণ্য সেগুলো কিন্তু বিক্রির ব্যবস্থাও হয়েছিল। তো একই রকম একটা ব্যবস্থা কিন্তু ইন্ডিয়া মিয়ানমার বর্ডারেও হতে পারে, যেটার মাধ্যমে এই রোহিঙ্গা বা রাখাইন অঞ্চলের যে সমস্যা সেটাকে কিন্তু সমাধান করা যেতে পারে। এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই রাখাইন অঞ্চলে গুরুত্বপূর্ণ যে দুটি শক্তি, একটা হলো মিয়ানমারের যে সামরিক জান্তা আর একটা হলো আরাকান আর্মি, তাদের সাথে যাতে এই পুরো প্রক্রিয়াটায় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যাতে বাংলাদেশ কোনোভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার নিরাপত্তা ব্যাহত না হয় অথবা এই দুই গোষ্ঠীর সাথে তাদের কোনো দ্বন্দ্বে লিপ্ত না হতে হয়। আশা করি বাংলাদেশ সরকার এই ফ্যাক্টরগুলোকে বিবেচনায় নিয়ে হিউম্যানিটেরিয়ান করিডোর বিষয়ক প্রস্তাব চূড়ান্ত করার ক্ষেত্রে অগ্রসর হবে। একই সাথে বাংলাদেশ থেকে যাতে যথাযথভাবে এবং একটা সাস্টেনেবল উপায়ে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হয় সেই বিষয়টিকেও নিশ্চিত করবে। এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ডেইলি স্টার চ্যানেলে আরও আলোচনা করব। সেই আলোচনাগুলোর সাথে যুক্ত থাকার জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করুন, আমাদের ওয়েবসাইট এবং পত্রিকা পড়ুন।